আজ শনিবার ৭ আষাঢ় ১৪১৫ বাংলা ২১ জুন ২০০৮। বাংলার প্রকৃতি জুড়ে এখন বিরহী বর্ষার বিচরণ। বিরহী বর্ষার এই সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আজকের সকালে আমন্ত্রণ জানাচ্ছি আমি শিল্পী মহলানবিশ। আমাদের আজকের অতিথি AHM আলী রেজা। আশা রাখছি প্রতিদিনই নতুন নতুন বিষয়ের উপস্থাপনায় আমরা আসব আপনাদের সামনে। আলী রেজা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে ক্ষুদ্র কীট পতঙ্গ থেকে শুরু করে সব ধরনের প্রাণীর রয়েছে সমান গুরুত্ব। আবহাওয়া ও প্রকৃতির বৈচিত্র্যময় অবস্থানের কারণে সব স্থানে সব ধরনের প্রাণীর উপস্থিতি লক্ষ্য করা যায় না। আমাদের দেশেও রয়েছে বিচিত্র প্রাণী বাস, তবে নানা কারণে আজ অনেক প্রাণী বিলুপ্ত প্রায়। তাদের রক্ষা ও পরিচর্যার জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ ও সঠিক গবেষণা। আজ আমাদের অনুষ্ঠানে আছেন এমনই একজন তরুণ গবেষক, যিনি কয়েক বছর ধরে বন্য প্রাণী নিয়ে গবেষণা করছেন এবং এই লক্ষ্যে বর্তমানে আমেরিকার টেক্সাসে অবস্থান করছেন। তার এই গবেষণা প্রসঙ্গে আমরা কথা বলবো আজ। আমাদের অনুষ্ঠানে আছেন অতিথি AHM আলী রেজা। আলী রেজা, আপনি তো দীর্ঘদিন আছেন আমেরিকার টেক্সাসে, সেখানে আপনি বন্য প্রাণী নিয়ে গবেষণা করছেন। তো কি মনে হয় যে বন্য প্রাণী নিয়ে গবেষণা করার মতো এই বিষয়টিকে আপনি কেন বেছে নিলেন? শৈশবকাল তো বাংলাদেশেই কাটছে, তাছাড়া এই মাটির সঙ্গে প্রকৃতির একটা বেশ সুদৃঢ় যোগাযোগ আছে, তো ওইখান থেকে ইন্টারেস্টটা। তারপরে ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম জুওলজিতে, তারপরে ভাবলাম বন্য প্রাণী পড়ি, গবেষণা করা দরকার এই বিষয়ে, আমাদের কিছুই হয়নি। তো তারপরে এভাবেই শুরু, তারপর একাডেমিক ব্যাকগ্রাউন্ড হলো, বিদেশ যাওয়া হলো, এখন বন্যপ্রাণী নিয়ে গবেষণা। বিদেশ যাওয়ার আগে কি আপনি এই বন্যপ্রাণী নিয়ে কাজ করছেন? হ্যাঁ, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তাম, ওইখানে অনার্স শেষ করার পরে মাস্টার্স করি বাঘের উপর। সুন্দরবনে বাঘ নিয়ে গবেষণা করতাম দীর্ঘ 2 বছর, রেগুলার প্রতি মাসেই যেতাম সুন্দরবনে। তো বাঘ গবেষণা শেষ করার পরে 2 বছর পড়ালাম ইউনিভার্সিটিতে। তারপরে তখন ফিল করলাম যে আমাদের আসলে আরও টেকনোলজিক্যালি ডেভেলপ রিসার্চ করা দরকার এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাওয়া দরকার, ডেভেলপ কান্ট্রিতে, যেখানে গ্লোবাল স্ট্যান্ডার্ডের রিসার্চ হয়, মানে কাটিং এজ টেকনোলজি ইউজ করে যারা। তো তারপরে আমেরিকায় যাওয়া এবং বাংলাদেশের বন্যপ্রাণী নিয়ে গবেষণা আসলে একটু জটিল আমেরিকা থেকে। তো তারপরে এই বিষয়ে আমাকে সাপোর্ট করে আমার অ্যাডভাইজার যিনি আছেন, উনি একবার প্রপোজ করলেন যে আমেরিকায় কাজ করার জন্য। তো তারপরে আমি বললাম যখন, তখন রাজি হলেন। তারপরে তো বাংলাদেশে আসা, গবেষণা করা। আপনার প্রতি বছরই ঢাকায় আসতে হয়, বাংলাদেশে আসতে হয়? দেশে আসা, হ্যাঁ, প্রতি বছর আমি সামারটা, আমেরিকা তো 2টা সেমিস্টার, একটা হলো স্প্রিং ফল, এই 2 সেমিস্টার পড়াই এবং পড়ি। আর তারপরে চলে আসি সামারে, যখন ইউনিভার্সিটি বন্ধ থাকে 3 মাস, বাংলাদেশের বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে বেড়াই, গবেষণা করি, তারপরে আবার ফিরে যাই, অ্যানালিসিস করি, এই তো কাজ। তো এই যে দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনি, অনেকটা সময়, কি মনে হয় আমাদের এই দেশের বন্যপ্রাণী কতটা সমৃদ্ধ? আমি ওভারঅল বলি যে বাংলাদেশের বন্যপ্রাণী ডেফিনেশন হলো উভচর থেকে স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত। তো এই প্রাণীকুলগুলো আর ডাইভার্সিটি বলি, যদি বৈচিত্র্যতা, তাহলে বলবো যে মানে অ্যামেজিং। তো বৈচিত্র্যতা অনেক আছে, কিন্তু প্রবলেম আমাদের একটাই, সেটা হলো যে আমরা সংরক্ষণ করে রাখতে পারছি না। আমাদের স্ট্র্যাটেজিক প্রবলেম আছে, আমাদের গভর্নমেন্টের কিছু প্রবলেম আছে। অবশ্য গভর্নমেন্টকে দোষ দিয়েও লাভ নেই, কারণ আমাদের দেশ গরিব, আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন এই মুহূর্তে প্রকৃতি কনজারভেশনে বা প্রকৃতি সংরক্ষণে যে পরিমাণ ইনভেস্ট করা দরকার, সেই পরিমাণ ইনভেস্টমেন্ট সম্ভব হচ্ছে না গভর্নমেন্টের পক্ষে। তো এনিওয়ে, আমরা যদি স্ট্র্যাটেজিক ডিসিশন ঠিক করতে পারি যে আমরা কনজারভেশনে যাব, স্টেপ নেওয়া শুরু করব, তাহলে আমাদের এখনই উচিত মানে পরিকল্পনাটা নেওয়া দরকার। এক্স্যাক্টলি, আমাদের একটা পরিকল্পনা, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, যেটাতে অ্যাট লিস্ট 20 বছর 50 বছরের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকবে যে আমরা এই বছর এই করব, এই বছর এই করব, এবং সেই টাকার সোর্সটা কোত্থেকে আসবে সেটাও ঠিক করা দরকার। গভর্নমেন্ট থেকে একটা অংশ আসতে পারে, বিদেশ থেকে একটা অংশ আসতে পারে, এরকম কিছু একটা প্ল্যান করা দরকার। আদারওয়াইজ মানে আমাদের সংরক্ষণে খুব বেশি আমরা সাকসেসফুল হব না আর কি। কি মনে হয় আপনি যে পরিকল্পনার কথা বললেন, সেখানে কি কি থাকা উচিত? কি কি থাকলে আমরা, যেহেতু দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এই দিকটাতে পিছিয়ে আছি, কিভাবে আমরা তাহলে সফল হতে পারবো? সর্বপ্রথম দরকার যে আমাদের আন্তরিকতা, এবং সেটা কিভাবে নাই আমাদের, সেটা প্রথমে ব্যাখ্যা করি যে আমাদের কেন নাই। সেটা হলো যে আমরা ব্রিটিশ
দের দিয়ে শাসিত হয়েছে প্রায় 200 200 বছর। বছর, জি। তো এই 200 বছরে ওরা ওদের স্ট্র্যাটেজি ছিল যে বাংলাদেশ থেকে বা এই অঞ্চল থেকে যেখানে ওদের উপনিবেশ ছিল সেখান থেকে রিসোর্স কালেক্ট করা, রেভিনিউ কালেক্ট করা। জি, জি। ওদের ইন্টারেস্ট কখনোই কনজারভেশনে ছিল না। তো আমরা কিন্তু সেই ওদের মিশন থেকে খুব বেশি একটা দূরে আসতে পারিনি। এটা ওই হলো আমাদের চর্চাটাই ব্যর্থতা। আমাদের রয়ে গেছে এক্স্যাক্টলি, এখনো। ওই চর্চাটাই আমাদের রয়ে গেছে যে রেভিনিউ কালেকশনই আমাদের মূল টার্গেট। হ্যাঁ, এখানে যে প্রকৃতি সংরক্ষণে ইনভেস্ট করা দরকার এই জিনিসটা আমরা এখনো বোঝা শিখি নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমাদের জাতিগতভাবে একটু প্রবলেম আছে যে আমরা সংরক্ষণে এত ইন্টারেস্টেড না। আমরা চাই আজকে ইনভেস্ট করে কালকেই আউটপুটটা পেতে। আজকে 10 টাকা বিজনেসে ইনভেস্ট করলাম, আমি কালকেই 12 টাকা পেতে হবে, এখান থেকে 2 টাকা আমার লাভ হবে। এটা আমাদের টেন্ডেন্সি, কমন একদম। এটা আমাদের টেন্ডেন্সি। তো কনজারভেশন এমন একটা সেক্টর, এমন একটা ডিসিপ্লিন, এখানে আপনি আজকে ইনভেস্ট করে কালকে আউটপুট পাবেন না। এটা হয়তো আপনার 3টা 4টা জেনারেশন পরে সেই সাপোর্টটা বা সেই আউটপুটটা পাবে। ওইজন্য পরিকল্পনাটা দরকার। এক্স্যাক্টলি, সেজন্য আমাদের একটা সলিড স্ট্র্যাটেজিক প্ল্যান দরকার যেখান থেকে বেস করে আমরা পরবর্তীতে এগিয়ে যাব আর কি।